এখন শীতকাল চলছে, চারদিকে কুয়াশা ঢাকা। শীতকালে যখন ঠান্ডা বাতাস হয় তখন তো আরো শীত লাগে। কারোর কাছে শীতকালটা প্রিয়, আবার কারোর কাছে নয়। শীতকালে সকালে বাগান অথবা বাইরে বের হলে বোঝা যায় যে আসলে আবহাওয়াটা কেমন। শীতকালে কুয়াশা যখন গাছের পাতায় ফুলের মধ্যে বিরাজ করে তখন দেখতে অনেক দারুণ লাগে। পাতায় ফুলে কুয়াশা ভেজে শিশিরগুলো দারুণ লাগে। চারপাশে কত সুন্দর মধুর কণ্ঠে পাখিরা গান গাইছে। সুন্দর করে সাজিয়ে রাখা বাগান, তার পাশে একটা পুকুর পাড়, আর সেখানে সিঁড়িতে কোনো একটা মেয়ে বসে আছে। হয়েছে তোর বকবক, এবার চুপ থাক। আরে মেজো আম্মু, আগে আমার ফ্রেন্ডদের আমাদের পরিচয়টা তো দেই। তোরা না কি করিস? আরেকটা পুকুর পাড়ে বসে আছে একলা একলা। ঠিক আছে, কোনো প্রকার গরম জামা না পরে যা ধর, এটা তোর আপুকে দিয়ে আয়। আচ্ছা দিয়ে আসছি আম্মু। হ্যালো ফ্রেন্ডস, আমি হচ্ছি পার্ক জিমিন। আপনারা আমাকে খুব ভালো করে চিনবেন, বিকজ আমি সবার ফেমাস, সব মেয়েদের ক্রাশের বোন। আমি এই বাড়ির সবার ছোট, সবাই আমাকে ভীষণ ভালোবাসে। এই মহলের মতন বাড়িটা আমাদেরই। আমরা সবাই যৌথ ফ্যামিলি। আমার দাদু দাদিমা, বড় বাবা, বড় মা, মেজো বাবা, আমার বাবা। আমার বাবা হচ্ছে দুই ভাইয়ের ছোট। বড় বাবা হচ্ছে আমার বড় কাকাই, আর মেজো বাবা মানে আমার মেজো কাকাই। বড় মা মেজো মা তো বুঝলেনি। এখন পরিচয় করিয়ে দেই আমার বড় বড় ভাই এন্ড আপুদের সাথে। সবার বড় আমার বড় বাবার ছেলে, ও নেই এখানে। বড় বাবার দুইটা ছেলে আছে, একটা সুগা ভাইয়া আর একটা জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক ভাইয়া নেই। মেজো বাবার হচ্ছে একটাই মেয়ে, ওই যে পুকুর পাড়ে বসে আছে। আর আমার বাবার হলো একজন, সেটা হলো আমি। আর আমি সবার ছোট বোন। চলুন আপনাদের ওর কাছে নিয়ে যাই। এই হলো আমার কিউট আপি, কিম তেইয়ং। আপি সব ছেলে ক্রাশ, ক্রাশ তো হবেই, এত সুন্দর যে। আমার আপি এখন ভার্সিটিতে পড়ে, ব্রিলিয়ান্ট, অনেক অনেক সুন্দর গান গাইতে পারে, আর্ট করতে পারে, সব রকম গুণ আছে আমার আপির। জিমিন বলো, যা এখান থেকে, আমার ভালো লাগছে না। ওকে আপি, এটা নাও, মেজমা দিছে। যা তুই, বাই। তে বসে আছে, ওর কাছের মানুষের কথা ভাবছে। চলো দেখে আসি তে কি ভাবছে। তে ট্রাস্ট মি, আমি তোকে ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে যাস না। দেখ, আমি চাই না তুই আমাকে ছাড়া অন্য কোনো ছেলের সাথে কথা বলিস। তোকে আমি ভালোবাসি সেই ছোট কাল থেকে, কখনো বোন হিসেবে মেনে নেইনি আমি তোকে। বিশ্বাস কর, আমি তোকে ইচ্ছে করে থাপ্পড়টা দেইনি। তুই ওই ছেলের সাথে কথা বলছিস, ছেলেটা তোর দিকে, তোর বডির দিকে খুব খারাপ ভাবে তাকিয়েছিল। তে প্লিজ আর কিছু বলবেন না আপনি, আমি কিচ্ছু শুনতে চাচ্ছি না। আপনি সবার সামনে আমাকে থাপ্পড় দিলেন, তারপর টেনে হিঁচড়ে নিয়ে আসলেন। কি চান আমার কাছ থেকে? হ্যাঁ, আমি কতবার বলবো আপনাকে ভালোবাসি না, তারপরও কেন? সত্যি করে বলতো, কখনো আমাকে ভালোবাসিসনি এক মুহূর্তের জন্য? না না, কখনো না। তুই কি চাস আমি তোর কাছ থেকে অনেক দূরে চলে যাই? চলে যান আমার কাছ থেকে, আমার সামনে থেকে কখনো আসবেন না। ওকে, তুই যখন চাস তাহলে তাই হবে, আমি তোর কাছ থেকে চলে যাচ্ছি। কিন্তু দেখিস, একদিন তুই ঠিকই নিজেই আমার কাছে আসবি, একদিন না একদিন আমাকে ভালোবাসবি। আমি তোর জন্য অপেক্ষা করব। বাই, ভালো থাকিস। জাঙ্কুক চলে যাওয়ার সাথে সাথেই লিসা আসে। কি তে, তুই এটা কি করলি? জাঙ্কুক ভাইয়াকে যেতে দিলি? তুই জানিস না ভাইয়া তোকে কত ভালোবাসে, তোকে কতটা আগলে রাখে। তুই একটু কষ্ট পেলে ভাইয়া পাগল হয়ে যায়, আর তুই কি না। দেখ, আমার সামনে থেকে চলে যা, আমাকে একলা থাকতে দে লিসা। তুই অনেক বড় ভুল করছিস তে। একদিন তুই ভাইয়ার কাছে যাবি, হাত জোর করবে ভালোবাসার জন্য। তখন হয়তো লোকটা তোকে নাই ফিরিয়ে দিতে পারে, কারণ উনি তোর মতন পাষাণ না। লিসা, চিৎকার করে লাভ নিতে, বাড়িতে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করিস যে তুই কত বড় অন্যায় করলি। তোর সাথে কথা বলতে চাই না বলে তে সেখান থেকে চলে আসি। ও বাড়িতে প্রবেশ করা মাত্রই সবাই জিজ্ঞেস করলো কিছু হয়েছে কিনা। তে
বলল ওকে যাতে কেউ বিরক্ত না করে, ও রুমে যাচ্ছে, আর ওর কিচ্ছু হয়নি। সারাদিন তে রুম থেকে বের হয়নি। রাতে ডিনারের জন্য ডাকতে আসলে তে আসছি বলে ওয়াশরুমে যায়, তারপর ফ্রেশ হয়ে নিচে যায় ডিনার করার জন্য। তে নিচে গিয়ে নিজের চেয়ারে বসে, তারপর তের মা সুবিনুকে খাবার খেতে দেয়। তে সামনে তাকিয়ে দেখে জাংকুক নেই, তাই ওর মাথা আজ আর ঘামলো না। ও চায় না জাংকুকের সামনে থাকতে। তখনই তের আব্বু আর কাকারা জাংকুকের লন্ডন চলে যাওয়ার কথা বলে। তের আব্বু বলে, ভাইয়া হঠাৎ জাংকুকের এমন কি হলো যে ও এত তাড়াতাড়ি লন্ডন চলে গেল? আমিও তো তাই ভাবছি, ছেলে আমার সেই সকালে না খেয়ে বেরিয়ে গেল। ভাইয়া, ওকে একটা ফোন দাও তো। হ্যাঁ দিচ্ছি। তারপর জাংকুকের বাবা মানে আরেন জাংকুককে কল দেয়। কোথায় তুই? আব্বু আমি তো প্লেনে আছি। ও কিছু খেয়েছিস? না খাইনি এখনো। খাসনি কেন? আর তুই হঠাৎ কেন গেলি? কিছু কি হয়েছে? না কিছু হয়নি আব্বু। কবে আসবি তুই? দেরি আছে, নাও আসতে পারে। ও আচ্ছা, ভালো থাকিস, আর গিয়ে ফোন করিস আমাকে। আর আমাকে নিয়ে টেনশন করো না, আর সবাইকে বলো নিজের খেয়াল রাখতে, আর তোমাদের আদরিকে বলো নিজের খেয়াল রাখতে, বেশি উড়াউড়ি আর লাফালাফি না করতে। আচ্ছা আব্বু রাখি। এই বলে কল কেটে দিল। তে হালকা পাতলা কিছু খেয়ে চলে আসে। এভাবে দিনের পর দিন যায়, আর মাসের পর মাস যায়, বছরের পর বছর পার হয়ে যায়। তে রিয়েলাইজ করে ও সত্যি জাংকুককে ভালোবেসে ফেলেছে। জাংকুকও থেকে প্রচন্ড মিস করে, কিন্তু কখনো কথা বলেনি। ও সবার সাথে কথা বলে, যখন কেউ বলে এই নে তের সাথে কথা বল, তখন জাংকুক কোনো না কোনো কিছু বাহানা করে কথা না বলার জন্য। তেও বলে না, কারণ দোষ তো ওরই, তাই ওর দোষের সাজা ভোগ করছে। চলো এবার তের ভাবনার ছেদ ঘটিয়ে বর্তমানে ফিরি আমরা। তে বসে আছে চুপচাপ, ওর মনটা ভীষণ খারাপ, কোনো কিছুই ভালো লাগছে না ওর, কারণ ওর বড় মা মানে বড় কাকি, সে জানায় জাংকুকের জন্য মেয়ে দেখা হচ্ছে। সেটা নাকি আবার জাংকুক পছন্দ করে রেখেছে। দুইজন দুজনকে ভীষণ ভালোবাসে, আর জাংকুক সাউথ কোরিয়াতে ফিরলেই কাবিন করে রাখবে। এখন শীতকালের শেষের দিক, বিয়েটা হবে পয়লা বসন্তে, মানে বসন্তের শুরুর দিকে। মেয়েটা নাকি অনেক সুন্দর, পরিবারের সবার পছন্দ হয়েছে। তেকে পিক দেখাতে চেয়েছিল, কিন্তু তে দেখতে চায়নি। তের অনেক কান্না পাচ্ছে, ওর রাগের জন্যই ওর ভালোবাসার মানুষটাকে হারাতে হচ্ছে। ও চোখের পানি মুছে ফেলে, তখন কানে আসে সরগোল চিৎকার, কেউ আসছে, তাই গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে। তের এইসবে কোনো ইন্টারেস্ট নেই, তাই পুকুর পাড় থেকে উঠে বাড়ির ভিতর যাচ্ছে। তখনই কারোর কথা কানে ভেসে, কিরে শীতকালে কি তোর ঠান্ডা লাগে না? এভাবে গরম চাদর ছাড়া ঘুরে বেড়াস কেন? ঠান্ডা লাগানোর জন্য। তে পিছনে ঘুরে দেখে তার কয়েকদিন পর হারিয়ে যাওয়ার মানুষটাকে। তে চোখে পানি টলমল করছে, এই এখনই গড়িয়ে পড়বে। তারপরও তে নিজেকে কন্ট্রোল করে। কি হলো, জবাব দিচ্ছিস না কেন? এইভাবে তাকিয়ে কি দেখছিস? কই কি দেখবো, আজব। আর আমার ঠান্ডা লাগুক বা চাদর না গায়ে দিই, তাতে আপনার কি? তে এই কথা বলে উপরে চলে যায়। জাংকুক অবাক হয়ে তাকিয়ে রয়েছে। তের চোখে যে পানি, সেটা জাংকুক খুব ভালো করে খেয়াল করছে। কি হয়েছে ওর? কান্না করছে কেন? আমি তোকে কষ্ট দেওয়ার জন্য কিছুই বলিনি। তাহলে? আরে জাংকুক, তুই এখানে দাঁড়িয়ে কি ভাবছিস? না রে ভাই, কিছু না। শোন, তুই যা যা বলছিলি সব ব্যবস্থা হয়ে গেছে। ও আচ্ছা, শোন সুগা, বল। কিছু না, অনেক ক্লান্ত লাগছে, রেস্ট নেব, তারপর বলবো। আচ্ছা ঠিক আছে, আয় রেস্ট নিবি। তারপর জাংকুক ওর নিজের রুমে চলে গেল। দুপুরে লাঞ্চের টাইমে সবাই ডাইনিং রুমে উপস্থিত। তারপর জাংকুক ওর নিজের রুমে চলে গেল। দুপুরে লাঞ্চের টাইমে সবাই ডাইনিং রুমে উপস্থিত, শুধু তে বাদে। জাংকুক ভুরু কুঁচকে তাকিয়ে আছে ওর মায়ের দিকে। ওর মা ব্যাপারটা বুঝতে পেরেছে। তারপর জাংকুক বলে, মা, মহারানী কই? ও রুমে আছে। জানি, কিন্তু এখানে সবাই আছে, ও নেই কেন? তুই যেদিন চলে গেছিলি
তার পরের দিন থেকে ও উপরে ওর রুমে খাওয়া দাওয়া করে। সারাদিন চুপচাপ থাকে, কারোর সাথে কথা বলে না, কোনো দরকার ছাড়া। ভার্সিটিতে যাবে আর বাসায় আসবে, কোথাও ঘুরতেও যায় না, ফ্রেন্ডদের সাথেও বেশি কথা বলে না। ওই দিন বলতে গিয়ে থেমে গেলেন, কারণ তের আম্মু চোখ দিয়ে ইশারা করে বলতে মানা করছে। কিন্তু আফসোস, এটা জাঙ্কুক দেখে ফেলে। কি হলো, থেমে গেলে কেন? বলো ওই দিন কি হয়েছিল? কিছু না, খেতে বস, ওর খাবারটা দিয়ে আসি আমি। তুমি কোথাও যাবে না, আরো নিচে খাবে সবার সাথে। আর তুমি কি যেন বলছিলে, বলো। থাক মেজো, আমি ওকে বলে দিই। যেটাই হোক, ওর জানার অধিকার আছে। বলো। তুই যাওয়ার কয়েকদিন পর তে কোচিং করে আসছিল, তখন একটা ছেলে ওর পথ আটকায়, আর তারপর আর বলতে পারলেন না তিনি। কি হয়েছে বলো? ওর শরীর থেকে ওড়না টেনে নেয় কয়েকটা ছেলে, আর তখন কয়েকটা লোক আসে, আর আমাদের মেয়েটা বেঁচে যায়। কিন্তু মানুষের সমালোচনা থেকে বাঁচতে পারে না তে। ওরা অনেক কথা শোনায়। তে সেই থেকে নিজেকে ঘরবন্দি করে ফেলে, আত্মহত্যা করার চেষ্টা করে। আমরা রুমের দরজা ভেঙে ওকে বের করে হসপিটালে নিয়ে যাই। ডক্টররা বলেছিল আর একটু লেট হলে বাঁচানো সম্ভব হতো না তেকে। পরে ওর জ্ঞান ফেরে রাত 8:30টায়। সবার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল আমাদের। ডাক্তাররা ওর অবস্থা দেখে বলল যদি জ্ঞান না ফেরে কিছু করার নেই। যখন জ্ঞান ফেরে তখন আমাদের টেনশন কমে। পরে জিজ্ঞাসা করলাম কেন করলো এই কাজ, তখন ও সবটা খুলে বলেছে আমাদের। আর তাই আমরা আর কিছু বলিনি। মেয়েটার ওই অবস্থা, তারপর বকাঝকা করা উচিত হবে না। পরে ওকে বাড়িতে নিয়ে আসি। মেয়েটার অনেক মন খারাপ, কারোর সাথে কথা বলে না। ওর খুশির জন্য কত কিছু করা, কিন্তু কি হলো, সেই একই অবস্থা। ও বলে শুধু ওকে একা থাকতে দিতে। এত কিছু হয়ে গেছে, তোমরা কেউ আমাকে জানালে না। ওয়াও, আমি কি পর হয়ে গেছি নাকি যে আমাকে জানানোর প্রয়োজন মনে হলো না? কে ছিল সেটা? কিছু বলছে মহারানী? না, আমাদের কিছু বলেনি। এর মধ্যে সুগা বলে উঠলো, আমাকে বলেছে। কে সেই ছেলে? ওর বুকের পাঠাটা দেখবো আজ আমি, ওর কলিজার জোর কত। জীবন জাঙ্কুকের প্রাণ ভুমরায় হাত দিয়েছে, সুস্থ ফুটবে। সুগা, কে ছেলেটা? আরে কাই আছে না, আরেকবার তেকে প্রপোজ করছিল, তখন তে কাইকে একটা থাপ্পড় বসিয়ে দিয়েছিল আর বলেছে ওর সামনে না আসতে। তের মনে শুধু তুই আসো, আর কেউ না। কি? তে এইটা বলেছে? তের বাবা তখন বলে উঠলেন, শুধু তা নয় জাঙ্কুক, একদিন আমি ওর রুমে যাই, গিয়ে দেখি তোর ছবিটা বুকে জড়িয়ে ঘুমাচ্ছে। জাঙ্কুক একটু কেসে উঠলো। ও কি জানতো তে এত পাগলামি করছে? জাঙ্কুক একটু অপ্রস্তুত হয়ে বলে, সুগা, তুই কাইকে ধরে আমাদের গার্ডেনে বেঁধে রাখ, আমি আসছি। কই যাবি তুই? তের কাছে। তারপর জাঙ্কুক উপরে চলে যায় তের রুমের দিকে, আর সেখানে গিয়ে দরজা ধাক্কা দেয়। তে, দরজা খোল, নিচে সবাই অপেক্ষা করছে লাঞ্চ করার জন্য। আমি নিচে যাব না, আর সবাই তো জানে আমি নিচে খাওয়া দাওয়া করি না, বড় মা বা আম্মু দিয়ে যায়, আপনি চলে যান। তার মানে তুই ঘর থেকে বের হবি না, তাই তো? কোনো সমস্যা নেই, আমার কাছে ডাবল চাবি আছে। আমি যদি নিজে দরজা খুলি তাহলে মনে কর আজ তোর কপালে শনি আছে। খুলছি তো, খুলছি। তারপর তে গিয়ে দরজা খুলে দিল। জাঙ্কুক রুমের ভিতরে প্রবেশ করলো। কিরে, তোর রুম এত অন্ধকার কেন? ইচ্ছে হয়েছে তাই। জাঙ্কুক জানালা পর্দা সরিয়ে দিয়ে বলল, অন্ধকার জীবন থেকে বের হয়ে আয়তে। কি বলবেন বলেন? শোন, তোর ভাবি, আমার হবু বউ তোর মতন উড়ন্ত পাখি, পুরোই তোর মতন। তাই ভাবতেছি তুই, আমি, সুগা আর জিমিন মিলে শপিং এ যাব, বিয়ের কেনাকাটা করতে। আমি যাব না, আমার ভালো লাগে না। আর কিছু বলার না থাকলে চলে যান, তোকে নিয়েই যাব। তাই বলে জাঙ্কুক তের হাত ধরে নিচে চলে যায়। তে শুধু হাতের দিকে তাকিয়ে আছে, আর সবাই ওদের দিকে। জাঙ্কুক তেকে নিয়ে গার্ডেনে যায়, সবাই ওদের পিছনে যায়। গার্ডেনে গিয়ে তের পা থেমে যায়। ওর সামনে দেখে কাই দাঁড়িয়ে আছে। শুধু তা নয়, কাইয়ের শরীরে রক্ত টিপ টিপ করে পড়ছে। কাইয়ের কলার সুগা চেপে ধরে আছে।
কাইকে দেখে ঘৃণায় তের শরীর গুলিয়ে আসছে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলে, তোর পায়ের জুতা খুলতে। জাঙ্কুকের কথা শুনে তে ওর দিকে তাকালো। জাঙ্কুকের মুখ লাল হয়ে আছে। তে শুকনো ঢোক গেলে। জাঙ্কুক আবার বলে, তে তোর জুতা খুলতে বলছি আমি। এবার তে নিজের পা থেকে জুতো খুলে হাতে নিল। তের প্রাণ যায় যায় অবস্থা। জাঙ্কুক আবার বলে, এবার জুতা দিয়ে ওকে মার, শরীরের যত রাগ আছে ওর উপর ঝাড়। তারপর তে ওই দিনের কথা মনে করে আর নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে কাইকে মারতে শুরু করে। এক পর্যায়ে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে থাকে তে। তারপর জাঙ্কুক গিয়ে কাইকে কয়েকটা ঘুষি দেয়। তারপর সুগাকে বলে ওকে হসপিটালে ভর্তি করে দিয়ে আসতে আর কিছু টাকা দিয়ে আসতে। তারপর সবাই তেকে নিয়ে ঘরের ভিতরে চলে আসে। আর জাঙ্কুক ওকে বলে, তে আজ থেকে তুই নিচে সবার সাথে খাওয়া দাওয়া করবি। আচ্ছা। ওরা সবাই একসাথে খাওয়া দাওয়া করে শপিং মলে যায়। তারপর অনেক কেনাকাটা করে আর সন্ধ্যায় বাসায় চলে আসে। সবাই বিয়ের দিন তারিখ ঠিক করে। কালকে বিয়ে, কাল সকালে হলুদ আর সন্ধ্যায় বিয়ে, কারণ বসন্ত কাল শুরু হবে। জাঙ্কুকের ইচ্ছে প্রথম বসন্তের দিনে তাদের ঘরে বউ আনবে। তে চুপচাপ শুনে যাচ্ছে। ওর মনের ভিতর কষ্ট হচ্ছে। ও এখন সবার সামনে প্রকাশ করতে চাচ্ছে না, তাই শক্ত হয়ে আছে। জাঙ্কুক থেকে বলল, তুই আমার বিয়ের সাক্ষ্য দিবি? এটা শুনে তে অবাক হয়ে তাকিয়ে রইল। বিয়ের সাক্ষী মানে? আর বাড়ির এত মানুষ থাকতে ও কেন দিবে? তারপর পরক্ষণে মনে পড়লো যে জাঙ্কুক হয়তো প্রতিশোধ নিতে এমন করছে। থাক, সমস্যা নাই। জাঙ্কুক আবার বলে, কি রে তে, কথা বল, দিবি তো? তে বলে চলে আসে রুমে। তে এইভাবে চলে আসে জাঙ্কুক বাদে সবাই তাকিয়ে আছে। ও রুমে এসে দরজা লাগিয়ে দেয় আর কান্না করতে থাকে। কান্না করতে করতে বলে, কেন এমন করলি? হয়তো তখন আমি তোমাকে অনেক খারাপ কথা শুনিয়েছিলাম, কিন্তু তুমি কি জানতে তোমাকে আমি তখন থেকে আজ পর্যন্ত অনেক ভালোবাসি? আমি তখন বলতে পারিনি, আমি ভয় পেয়েছিলাম যদি আব্বু কাকারা তোমাকে আমাকে আলাদা করে দেয়। কিন্তু এখন দেখে তুমি নিজে থেকেই আলাদা হয়ে গেছো, আবার বিয়েও করে ফেলবে। এটাই হয়তো নিয়তির খেলা। তোমাকে পেয়েও হারিয়ে ফেললাম আমি। থাক, তুমি না হয় তোমার ভালোবাসার মানুষকে নিয়েই হ্যাপি থাকো। আমার কথা আর তুমি কি ভাববে? আমি না হয় একাই থাকি। এই বলে তে ওর চোখের পানি মুছে ফেলে। তারপরও ওর চোখের পানি যে বাদ মানছে না। ও আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, তে কাল তোমার বিয়েতে স্বাক্ষর দিতে হবে, সাক্ষী হতে হবে, চিন্তা করো না। এই বলে ও ব্যালকনিতে যায়। ও দেখে আজকের আকাশে একটাও তারা নেই, ঠান্ডা বাতাস আছে। ও নিঃশ্বাস ছেড়ে ব্যালকনির দরজা বন্ধ করে পর্দা দেয়। তারপর ফ্লোরে ঘুমিয়ে পড়ে। রাতে খাবার খাওয়ার জন্য সবাই ডাকাডাকি করে ওকে, কিন্তু ও খাবে না বলে দিয়েছে, তাই যেন তাকে কেউ ডিস্টার্ব না করে। সবাই চলে যায় কোনো কথাও না বলে, বিকজ এটা নতুন না, 2 বছর ধরে এমনই চলে আসছে। সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়। মধ্যরাতে জাঙ্কুক তের রুমে প্রবেশ করে, কারণ ওর কাছে ডাবল চাবি আছে। ও দেখে তে ফ্লোরে ঘুমিয়ে আছে, শীতে কাঁপছে মাঝে মাঝে, যেহেতু এটা শীতকাল। জাঙ্কুক গিয়ে তের বিছানাটা গুছিয়ে ওকে কোলে নেবে। তখন দেখে তের শরীর ঠান্ডা হয়ে গেছে। জাঙ্কুকের কিছুটা রাগ লাগলেও কিছু করার নেই। ও তেকে বিছানায় শুয়ে দেয় আর গায়ে ব্ল্যাঙ্কেটটা টেনে দেয়। তারপর চুলগুলো কানের কাছে গুজে দেয় আর কপালে একটা কিস করে। তারপর তের হাতটা শক্ত করে চেপে ধরে সরি বলে চলে আসে। এভাবে ওই রাত পার হয়ে যায়। পরের দিন তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সিঁড়ি দিয়ে নামছে। সবার দিকে তাকিয়ে হাসি মুখে গুড মর্নিং জানায়। সবাই অনেকটা অবাক, তার থেকে বড় অবাক হচ্ছে তে হলুদের শাড়ি পরেছে, চুলগুলো খোলা, হালকা মেকআপ। জিমিন কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইল ওর দিকে, কারণ তের বেস্ট ফ্রেন্ড লিসার বিয়ের সময় লিসা ওকে অনেকবার বলেছে ওর বিয়েতে, কিন্তু তে যাবে না বলছে। তে যেতেই চায়নি লিসার বিয়ে, কিন্তু লিসা তো সারার মেয়ে না। তেকে জোরাজোরি করলে এক পর্যায়ে তে রাজি হয়। হলুদের একদম সিম্পল সেজে একটা হলুদ রঙের জর্জেট জামা পরে তে, মুখ বেঁধে। কিন্তু আজ তে হলুদ রঙের জর্জেট শাড়ি পরেছে, চুলগুলো খোলা, মেকআপও করা।
জিমিন প্লাস ফ্যামিলির কারো হজম হচ্ছে না ব্যাপারটা। তের গুড মর্নিং বলা সবাই গুড মর্নিং জানায়। ওইদিকে সুগার সাথে জাঙ্কুক কথা বলতে বলতে সিঁড়ি থেকে নামছে। নামতেই ও থমকে যায়। এমন মনে হচ্ছে যে ওর পায়ে সুপারগুলো দিয়ে আটকে দিল কেউ। চাইতেও ও পা বাড়াতে পারছে না। জাঙ্কুকের অবস্থা দেখে বাকি সবাই মুখ চেপে হাসছে। তে বুঝতেছে না তারা কেন হাসছে। সবার মুখের দিকে তাকিয়ে দেখে সবাই তের পিছনে তাকিয়ে আছে। তাই তে ঘুরে দেখে জাঙ্কুক জমে গেছে। তে গিয়ে বলে, এ কি এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? কই আমি কি জানি, ভুলে গেছি। সুগাকে ডাকতে হবে। সুগা কোথায়? সুগা পাশ থেকে বলে উঠল, ভাই তোর পাশে আছি, আমাকে ডাকতে হবে না। তারপর জাঙ্কুক কিছু না বলে রুমে চলে যায়। তারপর ওর বোতল থেকে পানি খেয়ে ফেলে পুরোটাই। ভাগ্যিস তখন নিজেকে সবার সামনে কন্ট্রোল করে রেখেছিল, না হলে তো তেকে আজকে থাক আর নাই বলি। আর ভাবতে পারছে না জাঙ্কুক। তারপর জাঙ্কুক নিজের রুম থেকে নিচে চলে যায়। হলুদের অনুষ্ঠান শুরু হয়। চারপাশে নাচ গান, আনন্দ, হাসাহাসি। মিডিয়া লোকটাও চলে আসে। জাঙ্কুকের বডিগার্ডরা সবটা সামলাচ্ছে। জাঙ্কুককে হলুদ লাগানো হয়। এখন তের পালা। তে যখন জাঙ্কুককে হলুদ লাগাবে তখন চোখে পানি চলে আসে ওর, কিন্তু নিজেকে সামলে নেয়। তারপর তে জাঙ্কুককে হলুদ লাগিয়ে দিয়ে উঠতে যাবে, তখন জাঙ্কুক টান মেরে বসিয়ে দিল ওকে। ও অবাক হয়ে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে, আর জাঙ্কুক ওর মুখের হলুদ নিয়ে তের গালে আলতো করে লাগিয়ে দেয়। তখনই তের চোখের পানি গাল বেয়ে পড়ে যায়। ও আর নিজেকে সামলাতে পারে না। তে আর এক মুহূর্ত দাঁড়াতে চায় না, তাই ওইখান থেকে উঠে অন্য পাশে দাঁড়াবে। তখনই সবাই মিলে তেকে হলুদ লাগাচ্ছে। তে কিছু বুঝতেই পারছে না। ও ভাবলো হয়তো খুশিতে হলুদ লাগাচ্ছে। এভাবে তখন হলুদের সময়টা পার হয়ে যায়। টাইম স্কিপ। জাঙ্কুক আর বাকি সবাই খাওয়া দাওয়া করছে। আনন্দ করে সকালটা কাটিয়ে দেয় ওরা। দুপুরে জাঙ্কুককে গোসল করানোর জন্য নিয়ে যাওয়া হয়। একটা পুল সিস্টেমের মতো আছে, সেখানে নিয়ে যাওয়া হয়। তারপর সবাই মিলে আনন্দ করে জাঙ্কুককে গোসল করায়। এর মাঝে সুগা আর অন্য কাজিনরা আবির এনে সবাইকে মুখে মাখিয়ে দেয়। আবির এত উড়ানো হলো যে কেউ বুঝতে পারছে না কোথায় যাবে। তখনই আবার কেউ তেকে টান দিয়ে ওই পুলে ফেলে দেয়। তে দেখতেও পারছে না। তারপর তাড়াতাড়ি করে উঠে যায় ও, কারণ ও কিছু বুঝতেই পারে না যে ওর সাথে কি হলো। টাইম স্কিপ। দুপুর হয়ে গেছে, এখন বিয়ের সময়, মানে বিকেলে বিয়ে শুরু হবে। তে আজ একটা লাল খয়েরি রঙের জর্জেট শাড়ি পরেছে। ও পড়তে চায়নি, কিন্তু ওর আম্মুরা সবাই মিলে জোর করতে ও রাজি হয়। তারপর হিজাব করে নেয়, মেকআপও করে। সবাই রেডি হয়ে যায় কমিটি সেন্টারে যাওয়ার জন্য। এক এক করে গাড়ি বের হচ্ছে জিয়ন বাড়ি থেকে। তে কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। ওর ইচ্ছেই ছিল না, কিন্তু কাল জাঙ্কুক বলেছে ওর বিয়েতে সাক্ষী দিতে হবে। তে আশেপাশে তাকিয়ে সবাইকে দেখে। জাঙ্কুককে দেখে তের ভিতরটা মোচড় দিয়ে ওঠে, কিন্তু কোথাও বউ বা মেয়ের বাড়ির লোককে দেখছে না। তের ব্যাপারটা কেমন জানি খটকা লাগছে। কাজী সাহেব এসে গেছে। এখন তেকে জাঙ্কুকের পাশে বসানো হলো। তারপর জাঙ্কুক কাজে উদ্দেশ্য করে বলে বিয়ে পড়ানোর জন্য। কাজী সাহেব জাঙ্কুককে কবুল বলতে বলে। ও সাথে সাথে কবুল বলে ফেলে একদমে। এখন তেকে কবুল বলতে বলা হলে তে দাঁড়িয়ে যায় আর বলে, কি হচ্ছেটা কি? আমাকে কি কেউ পরিষ্কার করে বলবে? এখানে জাঙ্কুক ভাইয়ের সাথে আইউর বিয়ে হওয়ার কথা ছিল, তাহলে এখানে আমি কেন কবুল বলবো? কারণ বিয়েটা তোর সাথেই হচ্ছে। কি? আমার বিয়ে হচ্ছে মানে? আমার বিয়ে হচ্ছে আপনার সাথে? মজা করছেন নাকি? একদম না। কিন্তু তুই বিয়ে করবি কিনা বল। যদি না করিস, আমি এখান থেকে যে কোনো মেয়েকে বেছে নিয়ে বিয়ে করে ফেলবো। কিছু বলছে না। এবার জাঙ্কুকও দাঁড়িয়ে যায়। শুনতে, তোকে আমি ভালোবাসি, তাও আবার পাগলের মতো। তুইও আমাকে ভালোবাসিস, তাই প্লিজ আমাকে আর ফিরিয়ে দিস না। সে মনে মনে বলল, দাঁড়া, বিয়েটা করে নি, তোর ব্যবস্থা বাসায় গিয়ে করব। আমাকে কষ্ট দেওয়া, তাই না মিস্টার জন জাঙ্কুক? তোর এমন হাল করব, নিজেই বুঝবি কি জিনিস আমি। কি হলো, কিছু তো বল। তুই যদি না চাস, ঠিক আছে, এ বিয়ে হবে না, আমি রাজি।
তারপর কাজী সাহেব কবুল বলতে বললে তে ওর আম্মু আব্বুর দিকে তাকালো, তারপর জাংকুকের দিকে। জাংকুকের হাসি মুখটা দেখে তে কবুল বলে ফেললো। বিয়ে শেষ হলে তেকে বরণ করে ঘরে তোলে। কয়েক ঘন্টা পর তেকে বাসর ঘরে রেখে চলে আসে। তারপর জাংকুক রুমে যায়। তে হালকা কেঁপে ওঠে। তে যা, ফ্রেশ হয়ে চেঞ্জ করে আয়, আর অজু করে আসবি, নামাজ পড়বে একসাথে। তেও ভদ্রমেয়ের মতন জাংকুকের কথা শুনে, তারপর দুজনে নামাজ পড়ে নেয়। তে নামাজ শেষ করে ঘুমানোর জন্য বালিশ নিয়ে ফ্লোরে যায়। জাংকুক বুঝতে পারছে যে তে ক্ষেপে আছে, তাই আস্তে করে তেকে কোলে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। তে ছোটার জন্য ছটফট করছে, কিন্তু জাংকুক ছাড়ছে না। তে মুখ কাদো কাদো করে রাখে। এ পাগলি, সরি, খুব খুব সরি। আমি তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য এমন প্ল্যান করি, আর বাড়ির সবাইকে কত কষ্ট করে রাজি করেছি তা কি তুই জানিস? শুধু তোর জন্য, তোকে ভালোবাসি তাই। আচ্ছা, তুই কি আমাকে ভালোবাসিস না? না। হ্যাঁ, তাই নাকি? এই বলে তে ঠোঁট জোড়া দখল করে নেয় জাংকুক, আর তারপর ছেড়ে দেয়। এখন আবার বল, ভালোবাসিস না আমায়? তে খানিকটা লজ্জা পেয়ে বলল, ভালোবাসি, অনেক ভালোবাসি। জাংকুক এই কথা শুনে তেকে জড়িয়ে ধরে। জানিস তে, এই বসন্ত দিনে তোর উপর আমি প্রেমে পড়েছিলাম। তুই যখন হলুদ শাড়ি পরে কলেজে যাচ্ছিলি, তখন আমি আর আমার ফ্রেন্ডরা সেই কলেজে যাই। তখন আমি তোকে দেখেছিলাম, তুই তোর ফ্রেন্ডদের সাথে হেসে কথা বলছিলি। বিশ্বাস কর, সেইখানে আমি হঠাৎ অজান্তে আমার বুকে হাত দিয়ে রাখি। তারপর থেকে তোর উপর ভালো লাগা থেকে ভালোবাসা জন্ম নেয়, যা আগে কখনো হয়নি। হ্যাঁ, আগে তুই যখন কোনো ছেলের সাথে কথা বলতিস, তখন আমার কেন জানি রাগ হতো, কেন হতো বুঝতাম না। যখন আমি আমার অনুভূতিটা জানতে পারলাম, তখন আমি ভেবে রাখলাম যে এক বসন্তে তোকে ভালোবেসেছিলাম, আরেক বসন্তে তোকে আমার করব। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমার না করতে ইচ্ছে করতেছে, আর সামলাতে পারবো না। এমনি সকালে অনেক কষ্ট করে সামলাইছিলাম, আর না। আমি কি বলেছি সামলাতে? তো বউ, তুমি রেডি তো? এই যাও তো। বলে উঠে যেতে গেলে জাংকুক থেকে টান দিয়ে বিছানায় শুয়ে নেয়, আর তারপর